নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সুব্রতনাথ অঘরী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর ছোটদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে সবার আগে আপনাদের মোবাইলে আমার মূল্যবান ভিডিওগুলো নোটিফিকেশান পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয়ের ওপরে আপনাদের সামনে ভিডিওটি পরিবেশন করতে চলেছি। আপনারা প্রচুর চিন্তা, হতাশা হয়ে পড়েছেন। কালসর্প দোষ বা যোগটা কি জিনিস, কেনই বা মানুষের জীবনে কালসর্প দোষ বা যোগ সৃষ্টি হয়? এই কালসর্প দোষ থেকে বা কালসর্প যোগ থেকে আমরা কি সারা জীবন দুঃখ, কষ্ট, লাঞ্ছনা নিয়ে কি বাস করব? এখান থেকে কি বেরিয়ে আসার কোনো পথ নেই? আর আরেকটা কথা শুনে রাখুন, সব থেকে বড় কথা হচ্ছে, আমি আগামী 12ই এপ্রিল 2025 নীল পুজোর উপলক্ষে তারাপীঠে আমি থাকব। যদি কোনো বন্ধুর মনে হয় কালসর্প দোষের প্রতিকারের জন্য যোগাযোগ করবেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি 9330765557 নাম্বারে যোগাযোগ করতে পারেন। কালসর্প যোগ বা কালসর্প দোষের প্রতিকারের কাজ আমি নীল পুজোর উপলক্ষে তারাপীঠে আমি করব। আপনারা এই কালসর্প দোষ নিয়ে প্রচুর দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কালসর্প দোষটা বোধহয় বিশাল কিছু, বা কালসর্প যোগটা বোধহয় আপনার জীবনকে তছনছ করে দিয়েছে। এই চিন্তা করে আপনারা প্রচুর জ্যোতিষ বলুন, তান্ত্রিক বলুন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা এই যোগটা থেকে কিভাবে প্রতিকার পাবো বা প্রতিকার পেয়ে ভালো জায়গায় আসতে পারবো জীবনটাকে খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু বন্ধুরা, কালসর্প দোষ বা কালসর্প যোগ প্রতিটা মানুষের জীবনেই আছে, কিন্তু কালসর্প দোষ বা কালসর্প যোগ যে খারাপ সেটা কখনোই মাথায় নেবেন না। এমন মানুষ আছেন যে কালসর্প, বিশেষ করে পূর্ণ কালসর্প যোগ কিন্তু তার জীবনকে আলোকিত করে দিয়েছে। তার মান সম্মান, ধন, ঐশ্বর্য, বিলাসিতাভাবে সে জীবনযাপন করছেন। আবার অনেকে কালসর্প দোষে আপনারা হতাশা হয়ে পড়েছেন। আপনারা এই কালসর্প দোষ বা কালসর্প যোগ থেকে কি করে মুক্তি পাবেন তার পথ বা তার রাস্তা আপনারা খুঁজে পাননি, সুরাহা করে উঠতে পারেনি। আপনার জীবনের যে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, বন্ধুরা, আমি সুব্রতনাথ অঘরী আপনাদের সামনে এই কালসর্প যোগ বা কালসর্প দোষের একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কালসর্প দোষ বা কালসর্প যোগ যে মানুষের জীবনে প্রভাব যে বিশাল কিছু হয় তা কিন্তু নয়। তাহলে চলে আসুন, এই বিষয়ের ওপরে আপনাদের ছক করে দেখাই যে কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয়, আর এই কালসর্প দোষ আমাদের জীবনে কোন কোন ঘর থেকে কি কি কালসর্প দোষ সৃষ্টি হয় সেটাও আপনাকে ছবির মাধ্যমে এবং লিখে কোন ঘর থেকে কোন ঘরে গেলে কোন কালসর্প দোষ সৃষ্টি হয় এবং তার ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরব। তাহলে বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি আপনাদের সামনে, প্রথম প্রশ্ন হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন, কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয় সেটাই আপনাদের সামনে আমি তুলে দেখাচ্ছি। কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয়। তাহলে কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয়, আজকের বিষয়বস্তু যদি আমি আলোচনা করতে চলেছি, যেমন ধরুন এই ছকটা দেখুন, এই ঘরটি হচ্ছে লগ্ন। লগ্ন চন্দ্র, কেতু, বৃহস্পতি
এই ঘরটা ধরছি আমি শুক্র, বুধ ধরুন, আচ্ছা, মঙ্গল, সূর্য, আর এই ঘরটি হচ্ছে রাহু। এই রাহু আর কেতু এই দুটো গ্রহের মাঝখানে দেখুন প্রতিটি গ্রহ সীমাবদ্ধর মধ্যে আবদ্ধ রয়েছে। তাহলে এই রাহু কেতুর মধ্যে যে গ্রহগুলো আছে প্রতিটি এক সাইডে দেখুন প্রত্যেক কটা গ্রহ রয়েছে, একে বলা হয় পূর্ণ কালসর্প দোষ। একে বলা হয় পূর্ণ কালসর্প দোষ। এই কালসর্প দোষের যেটা আমরা বলে থাকি, প্রথম কথা শুনে রাখুন, একটা কথা বলি, এখানে আর যদি এই দোষটা যদি থাকতো, ধরুন এই ছকটার মধ্যে লগ্ন আছে, শনি আছে, চন্দ্র আছে, সব আছে, কেতু আছে, বৃহস্পতি আছে, ঠিক আছে, এদিকে রাহু আছে, এইদিকে রবি, কিন্তু এই মঙ্গলটা গিয়ে বসে গেছে এইদিকে, এইদিকে শুক্র, আর এদিকে মঙ্গল, এইদিকে বুধ বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই 1 নম্বর যেটা দেখালাম ছকটা, এই ছকটা হচ্ছে আপনার পূর্ণ কালসর্পদোষ বা যোগ বলা হয়। আর 2 নম্বর যে ছকটা দেখালাম আপনাকে পরে, এর মানে হচ্ছে এটাকে বলা হয়, জ্যোতিষশাস্ত্র হিসাবে বলে সবাই, আংশিক কালসর্পদোষ। আংশিক বলে কিছু হয় না, এটা অ্যাকচুয়াল কালসর্পদোষও এটাকে বলা হয়। কারণ কি, এই রাহু আর এই কেতু মাঝখানে যে আমি এই ঘটগুলোকে দেখালাম, যে শনি চন্দ্র, বুধ শুক্র, মঙ্গল রবি, যে সাত্ত্বিক গ্রহ, যে রাহু আর কেতুর কক্ষের মিডিল পজিশনে রয়েছে, আবদ্ধ করে মানে ঘিরে রাখা যাকে বলা হয়, তাকে বলা হয় পূর্ণ কালসর্প। আর এই যেহেতু এই ছকটার মধ্যে দেখুন মঙ্গল আর বুধ এই রাহু আর কেতুর কক্ষের বাইরে চলে গেছে, মানে এখান থেকে যদি আপনি ধরেন তাহলে এর বাইরে চলে গেছে। তাহলে এই ছকটার ক্ষেত্রে আমরা বলে থাকি আংশিক কালসর্প দোষ বা যোগ জ্যোতিষশাস্ত্র হিসাবে। কিন্তু এটাও কালসর্প দোষ, এটাও কালসর্প দোষ। তা এইবার কথা হচ্ছে কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয়, কোশ্চেনটা করেছিলাম। তা কালসর্প দোষের সৃষ্টি কিভাবে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন, যে কোথা থেকে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কালসর্প দোষ যে আমরা বলে থাকি, কালসর্প দোষ কত প্রকারের এটা জেনে নিই। প্রকারের হয়, তাহলে এটা জানতে গেলে বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে, কিন্তু একটার পর একটা কথা উঠে আসে, তো না বললে সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না, যে কেন কালসর্প দোষ কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং কত প্রকার, না হলে বুঝতে পারবেন না। তাহলে এইবার বন্ধুরা আমরা একটা জিনিস আলোচনা বিষয়ে করছি, কালসর্প দোষ কত প্রকার। তা আমরা কালসর্প দোষ কত প্রকার কিভাবে বুঝবো, তখন আমাকে এরকম একটা ছক কেটে নিতে হবে। এরকম একটা ছক কেটে নিতে হবে। তাহলে বন্ধুরা এই ব্যাখ্যাটির মধ্যে আরেকটি কথা আবার আপনার বলতে হচ্ছে,
এই যে ছকটি আছে, এই ছকটি দেখুন, এই ছকটির মধ্যে এক একটা ঘর আলাদা আলাদা করা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি ঘর আমার এই ছকটার মধ্যে রয়েছে। এই 12টি ঘরের আমাকে যে কোনো একটি ঘর লগ্ন হিসাবে ধরে নিতে হবে। তাহলে আমি লগ্ন হিসাবে যদি ধরি, এই ঘরটিকে ধরলাম 1 নম্বর ঘর, এই ঘরটিকে ধরলাম 2 নম্বর ঘর, এই ঘরটিকে ধরলাম 3 নম্বর, এটিকে ধরলাম 4, এই ঘরটিকে ধরলাম 5, এই ঘরটিকে ধরলাম 6, এই ঘরটিকে 7, এই ঘরটিকে 8, এই ঘরটিকে 9, এই ঘরটিকে 10, এই ঘরটিকে 11, এই ঘরটি হচ্ছে 12 নম্বর ঘর। এই 12টি ঘরের আমাকে যে কোনো একটি ঘর লগ্ন হিসাবে ধরে নিতে হবে। তাহলে আমি লগ্ন হিসাবে যদি ধরি, এই ঘরটিকে ধরলাম 1 নম্বর ঘর, এই ঘরটিকে ধরলাম 2 নম্বর ঘর, এই ঘরটিকে ধরলাম 3 নম্বর, এটিকে ধরলাম 4, এই ঘরটিকে ধরলাম 5, এই ঘরটিকে ধরলাম 6, এই ঘরটিকে 7, এই ঘরটিকে 8, এই ঘরটিকে 9, এই ঘরটিকে 10, এই ঘরটিকে 11, এই ঘরটি হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে জ্যোতিষশাস্ত্র হিসাবে আমরা কালসর্প দোষ বিচার করতে গেলে এই 12টি ঘর আলাদা আলাদাভাবে করা হয়েছে। তা এই 1 নম্বর ঘর থেকে আমাদের কালসর্প যোগ বা যে কোনো জিনিস আমরা 1 নম্বর ঘর, যেটাকে আমরা বলি লগ্ন, লগ্ন থেকে আমরা বিচার করে থাকি। তাহলে এই ঘরটিকে আমরা কি ধরলাম? এটি হচ্ছে মেষের ঘর। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রতিটি ঘরের এক একটা ঘরের এক একজন অধিপতি, মানে মালিক বলতে গেলে, মানে রাশি হিসাবে। এখানে হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এরকমই 12টি ঘরের 12টি কালসর্প দোষ নামকরণ করা হয়েছে। যেমন ধরুন, আমি 1 নম্বর ঘরটা ধরলাম, রাহু এই ঘরে বসে আছে। ঠিক রাহুর 7ম ঘরে হচ্ছে কেতু থাকে। কেতু, তাহলে রাহুর 1ম ঘরে যদি রাহু বসে থাকে, 7ম ঘরে যদি কেতু বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি অনন্ত কালসর্প দোষ বা যোগ বলে থাকি। বন্ধুরা, এই অনন্ত কালসর্প যোগ বা দোষ যে সৃষ্টি হয়েছে যেই ঘর থেকে, তাহলে সেখানে লগ্নে রাহু আর ঠিক তার 7মে কেতু থাকলে সেইখানে অনন্ত কালসর্প দোষ সৃষ্টি করে থাকে। তাহলে লগ্নের 2য় ঘরে যদি রাহু থাকে আর 8ম ঘরে যদি কেতু থাকে, তাহলে আমরা বলে থাকি বাসকী কালসর্প দোষ। আর লগ্নের 3য় যদি রাহু থাকে, 9মে যদি আপনার কেতু থাকে, তাহলে সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আমরা বলে থাকি বাসকী কালসর্প দোষ। আর লগ্নের 4র্থে যদি রাহু থাকে, 10মে যদি কেতু থাকে, তাহলে সেইখানে জ্যোতিষশাস্ত্রে আমরা বলে থাকি শঙ্খপাল কালসর্প দোষ। আর লগ্নের 5মে যদি রাহু থাকে আর একাদশে যদি কেতু থাকে, তাহলে আমরা বলে থাকি পদ্মা কালসর্প দোষ। আর লগ্নের 6ষ্ঠে যদি রাহু থাকে, দ্বাদশে যদি কেতু থাকে, তাহলে আমরা বলে থাকি মহাপদ্মা কালসর্প দোষ। আর লগ্নের 7মে যদি রাহু আর লগ্নে যদি কেতু উপস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি তক্ষক কালসর্প দোষ। আবার চলে আসি এইদিকে, লগ্নের 2য় ঘরে যদি কেতু থাকে আর রাহু যদি 8ম ঘরে বিরাজ হয়,
তাহলে সেইখানে বলি কালসর্প দোষ। আর লগ্নের তৃতীয় ঘরে যদি কেতু থাকে আর নবমে যদি রাহু থাকে, তাহলে আমরা বলে থাকি শঙ্খচূড় কালসর্প দোষ। আর লগ্নের চতুর্থে যদি কেতু থাকে, দশমে যদি রাহু থাকে, তাহলে আমরা বলে থাকি ঘাতক কালসর্প দোষ। আর লগ্নের পঞ্চমে যদি কেতু থাকে এবং একাদশে যদি রাহু থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি বিষধর কালসর্প দোষ। আর লগ্নের ষষ্ঠে যদি কেতু থাকে এবং দ্বাদশে যদি রাহু থাকে, তাহলে আমরা সেটাকে বলে থাকি শেষনাগ কালসর্প দোষ। তাহলে বন্ধুরা, আপনারা 12টি ঘরের যে কালসর্প যে বললাম, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি সৃষ্টি হয়েছে। তাহলে কালসর্প কি কি আমরা ধরতে পারলাম এই ছকের মাধ্যম থেকে? অনন্ত কালসর্প, কুলিক কালসর্প, বাসুকী কালসর্প, শঙ্খপাল কালসর্প, পদ্মা কালসর্প, মহাপদ্মা কালসর্প, তক্ষ কালসর্প, কার্কট কালসর্প, শঙ্খচূড় কালসর্প, ঘাতক কালসর্প, বিষধর কালসর্প, শেষনাগ কালসর্প। এই 12টি কালসর্প যোগ একটি মানুষের জীবনকে যেমন অনেক উঁচুতে পৌঁছায়, তেমন এই 12টি কালসর্প দোষ একটা মানুষের জীবনকে তছনছ করে দেয়। তার দাম্পত্য জীবন বলুন, তার সাংসারিক জীবন বলুন, তার কর্মস্থান বলুন, বিদ্যাস্থান বলুন, মান সম্মানের জায়গা বলুন, এগুলো কিন্তু নষ্ট করে। কিন্তু এটা দেখতে হবে নষ্ট করার কারণ কি। সবার ফার্স্ট এই কালসর্প দোষের যে আমরা যে ছকটা করি, যে যেমন এই কালসর্প যে ছকটা করেছি, এখানে দেখুন যে লগ্নের দ্বিতীয় কেতু যেই জায়গাটা বসে আছে, তার লগ্নের দ্বিতীয় কেতু লগ্নের দ্বিতীয় কেতু আর অষ্টমে রয়েছে রাহু। তাহলে এইখানে আমরা কি কালসর্প দোষ পেয়েছি? এইখানে কালসর্প দোষ পেয়েছি কর্কটা কালসর্প দোষ। এই কর্কটা কালসর্প দোষ যে আমরা পেয়েছি এই সাথে, তা এই ক্ষেত্রে আমরা যেহেতু কর্কটা কালসর্প দোষের মধ্যে যে সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে, তা সেটা যাতে না আসে তার আগে আমাদের দেখে নিতে হবে যে এখানে কি করা উচিত। সেটা চন্দ্র এবং রবিকে, তার সাথে সাথে আমরা বৃহস্পতিকেও দেখব। কেন? বৃহস্পতি আমাদের মনকে চঞ্চল শান্ত রাখার জন্য পথ দেখায়, আর চন্দ্র হচ্ছে আমাদের মন, আর রবি হচ্ছে আমাদের কর্মের ফল। কর্ম যেরকম আছে, কর্মের দেবতা যাকে বলা হয়। তাহলে এইগুলো দেখে কালসর্প দোষের বিচার বিবেচনা করতে হয় যে সেই ব্যক্তির ক্ষেত্রে কিভাবে এই কালসর্প দোষ ভালো না খারাপ, তাই দেখে আমরা বিচার করে থাকি। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না। আজকে যেইটি মূল বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি, যে আপনারা প্রতিটি মানুষ পৃথিবীতে যত মানুষ আছেন, সব মানুষেরই কিন্তু কালসর্প দোষ সৃষ্টি আছেন। কারোর প্রকোপ বেশি, কারোর প্রকোপ কম। তা সেই ক্ষেত্রে যেসব মানুষের কালসর্প দোষের সৃষ্টিকর্তা, যেমন আমি 12টি কালসর্প দোষের নাম বললাম, তারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন বা সমস্যার মধ্যে পড়ে আছেন, সেই সব ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আগামী 12ই এপ্রিল 2025 আমি তারাপীঠের উদ্দেশ্যে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আগামী 12ই এপ্রিল 2025 তারাপীঠে থাকব। নীল পুজোর উদ্দেশ্য নিয়ে আমি সেদিন একটি কালসর্প দোষের পুজো এবং হবন, যেটাকে আমরা বলে থাকি হোম, পুজো পাঠ করব। কারোর যদি কালসর্প দোষ নিয়ে কোনো সমস্যায় ভুগছেন বা কোনো রকম কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেই সব বন্ধুদের বলছি আমার সাথে আমার দেওয়া যে স্ক্রিনের নাম্বারটি রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন।